নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। ভারতবর্ষের বুকে একটা স্লোগান উঠেছে, আর যে স্লোগান কার্যত বাংলাদেশের এই যে মাফিয়া সরকার চলছে সেই সরকারকে কার্যত বিড়ম্বনায় ফেলে দিয়েছে। কারণ এর পরের পদক্ষেপ কি হবে তার উপর ডিপেন্ড করে আছে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন জায়গায় থাকবে। কারণ এবার যদি না মোহাম্মদ ইউনূস যদি সামলাতে পারে, তাহলে ইউনূসকে কোনো গর্ত খুঁজতে হবে এবং সেখানে গিয়ে লুকিয়ে থাকতে হবে। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমান অবস্থা কি, এটা নিয়ে আর দ্বিতীয়বার বলার কোনো জায়গা নেই। বাংলাদেশের হিন্দুরা আজও পর্যন্ত অত্যাচারিত, আজও পর্যন্ত। মানে আমি যখন প্রতিবেদন করতে বসছি তখনও পর্যন্ত বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার চলছে। তখনও পর্যন্ত হয়তো কোনো মন্দির ভাঙা হচ্ছে, তখনও পর্যন্ত হয়তো কোনো মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চিন্তা করছে কোনো জেহাদি। এইরকম একটা পরিস্থিতি যখন বাংলাদেশে রয়েছে, যখন বাংলাদেশের বহু জেহাদি কাঠমোল্লারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, যখন পূর্ব যে সমস্ত সৈন্য বা সেনাবাহিনীর যারা ছিলেন আর কি প্রাক্তন, তারা সবাই রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে বড় বড় স্লোগান দিচ্ছেন এবং থরথর করে কাঁপতে কাঁপতে বলছেন চলো কলকাতা দখল করব, ঠিক সেই সময় ভারতবর্ষের বুকে এমনই একটা ধ্বনি উঠেছে, এমনই একটা স্লোগান উঠেছে, যে স্লোগান কিন্তু কার্যত বাংলাদেশকে পাঁকে পুঁতে দেবে। আর সেটা কি জানেন? চলো বাংলাদেশ, চলো বাংলাদেশ। হ্যাঁ, আপনি শুনেই হয়তো ভাবছেন যে চলো বাংলাদেশটা কি, কেন, কোথায়, কিভাবে যাব। বলছি, আসামে, অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা সেই রাজত্ব, যে রাজত্বে হিন্দুত্ব এখন মানে হিন্দুত্বের ধ্বজা পথ করে উঠছে, যেখানে গোমাংস নিষিদ্ধ হয়ে গেছে, সেই রাজ্য আসাম থেকে আসামের হিন্দুরা, সনাতনীরা, তারা কিন্তু একটা আওয়াজ দিয়েছে এবং সেই আওয়াজটা হচ্ছে চলো বাংলাদেশ। গতকাল তারা আসাম বাংলাদেশ বর্ডারে কিন্তু পৌঁছে যায়, অর্থাৎ ভারতবর্ষের আসামে ভারত বাংলাদেশের যে বর্ডার সেখানে তারা পৌঁছে যায় এবং তাদের একটা প্রবল ঢেউ বা ধাক্কা একদম বর্ডার অংশে চলে আসে। এই চলো বাংলাদেশ স্লোগান কিন্তু বাংলাদেশকে বিড়ম্বনার মধ্যে ফেলে দেবে। কারণ ভারতবর্ষ থেকে বহু মানুষ কিন্তু এখন যেভাবে তেতে আছে, যেভাবে উত্তেজিত হয়ে আছে, যেভাবে ভারতের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে অপমান করা হয়েছে, যেভাবে ভারতীয়রা প্রত্যেকে চিন্তিত আছে যে ওই বাংলাদেশে থাকা সনাতনীদের উপরে যেভাবে নারকীয় অত্যাচার চালাচ্ছে এবং যেভাবে বর্বরচিতভাবে, যেভাবে একদম মোগল সাম্রাজ্যের মতো যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রাখা হয়েছে, তাতে কিন্তু ভারতবর্ষে সনাতনীদের মধ্যে একটা বিরাট উত্তেজনা আছে এবং সেই উত্তেজনার মধ্যে এই স্লোগান যথেষ্ট বেগ দেবে বাংলাদেশকে। এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসছে, বাংলাদেশে চলো বলে দিলেই তারপর সেখানে ঢুকে যাবে? এটা তো হবে না, কারণ বাংলাদেশকে ঢুকতে গেলে বিএসএফ কে টপকাতে হবে। আর বিএসএফ কে টপকানো বা পশ্চিমবঙ্গ পুলিশকে টপকানো বা আসাম পুলিশকে টপকে, বিএসএফ কে টপকে একদম বাংলাদেশে যাওয়া, এটা তো অসম্ভব। কারণ সেখানে আবার বাংলাদেশের যে সমস্ত বর্ডার যারা পুলিশ আছে, ফোর্স আছে, তারাও রয়েছে। সবাইকে টপকে কি বাংলাদেশে চলে যাবে? না। কিন্তু এই আন্দোলন যে ভয়ঙ্কর আন্দোলন, এই স্লোগান যে ভয়ঙ্কর স্লোগান, সেটা আজই হয়তো তারা বুঝতে পারবে। কারণ এতদিন পর্যন্ত, এখনো পর্যন্ত এই প্রতিবেদনটা যখন যাচ্ছে আপনাদের সামনে, তখন কিন্তু বাংলাদেশের বহু লোক যারা জেহাদি কাঠমোল্লা, তারা চিন্তায় পড়বে। দেখুন, এতদিন পর্যন্ত আপনারা আন্দোলন দেখছিলেন কি, সবাই রাস্তায় নামছিল, প্রতিবাদ করছিল, কেউ গিয়ে মানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেটা হয়েছে যে পেট্রোপোল সীমান্তে গিয়ে আনাজের ট্রাককে ফেরত পাঠানো হয়েছে, একদিন হয়েছে। কিন্তু চলো বাংলাদেশ স্লোগান কিন্তু আসাম থেকে যেটা উঠেছে, এটা কিন্তু দাবানলের মতো স্প্রেড করবে গোটা দেশ জুড়ে। আমি জানি আপনার মনের মধ্যে আসছে এই মুহূর্তে চলো বাংলাদেশ, আর সবার শেষে তো আপনি বলবেন হ্যাঁ এই স্লোগানের দরকার আছে, কারণ তাহলেই সব ট্যাঁফু বন্ধ হয়ে যাবে। ধৈর্য ধরে শুনুন। চলো বাংলাদেশ স্লোগানের সঙ্গে সঙ্গে মানুষ কি বাংলাদেশে চলে যাবে? আবারও বলছি, উত্তর হচ্ছে না, পারবে না। কিন্তু ব্যাপক সংখ্যক মানুষ যদি নেমে আসে রাস্তায় চলো বাংলাদেশ, তাহলে কি হবে? তাহলে এটাই হবে যে ওপার বাংলায় বসে থাকা জেহাদি কাঠমোল্লারা, তাদের অনেকেরই অনেক কিছু মাথায় উঠে যাবে এবং সেই মাথায় উঠে যাওয়া জিনিস থেকে তারা বুঝবে যে তাদের কি করতে হবে। এমনি দেখেছেন কাঠমোল্লারা অনেক বড় বড় ডায়লগ মারে, আর এইসব প্রাক্তন যাদের দাঁত ফাঁত বেরিয়ে গেছে, মানে ফোকলা দিত, সব প্রাক্তন সব জেনারেল ফেনারেল যারা আছে, সেনা জেনারেল যারা বাপের জন্মে যুদ্ধ লড়েনি কিন্তু বলছে যুদ্ধ করব, তো যুদ্ধ করা, খেলা করার ইচ্ছে করা এই সমস্ত সেনারা, মানে প্রাক্তন সেনারা তারা, এবং যে সমস্ত এই সমস্ত শেখ হাসিনার অন্তর্বাস সামনে নিয়ে যে সমস্ত ছোট লোক জানোয়ারগুলো দেখিয়েছিল, সেই সমস্ত জানোয়ারেরা, জেহাদিরা
তারা সবাই এবার বাংলাদেশ থেকে চেষ্টা করবে, বাংলাদেশ থেকে আওয়াজ তুলবে, চলো ভারতবর্ষ। আর আমরা এটা চাই। দম থাকলে বল চলো ভারতবর্ষ। কলকাতা দখল করবো বলেছিলে না এইসব প্রাক্তন সেনারা? দম থাকলে বলে দেখা চলো ভারতবর্ষ। দম থাকলে মার্চ করে দেখা, ভারতবর্ষের দিকে আসার চেষ্টা কর, কাতারে কাতারে চল দেখা। বাংলাদেশে কাঠমোল্লা জেহাদি যারা আছে তাদেরকে ওপেন চ্যালেঞ্জ, কারণ ভারতবর্ষ এবার করে দেখাবে চলো বাংলাদেশ। এই স্লোগান কিন্তু জাতা স্লোগান নয়, চলো বাংলাদেশ। এই স্লোগান যত বেশি ভাইরাল হবে বাংলাদেশের বুকে, তত বেশি কাঠমোল্লারা জ্বলবে, তাদের ভেতরে দাউ দাউ করে জ্বলবে সবকিছু, কিন্তু কিচ্ছু করতে পারবে না। তারা জানে বর্ডার টপকাতে এলে ঝাঁঝরা হয়ে যাবে। কিন্তু ভারতের লোকেরা এত আছে, তারা একটা কাজ তো করতে পারবে, সবাই মিলে পণ্য আটকে দিতে পারবে, তাই না? কিন্তু ওই যে বাংলাদেশের পাকিস্তানের যারা যে সন্তান যারা আছে, মানে অবৈধ সন্তান, যাদের বাপ হয়তো পাকিস্তানি কেউ হবে, তো তারা কিন্তু ভেতরে ভেতরে জ্বলবে, কিন্তু কিছু করতে পারবে না। একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যে ভারতবর্ষের আলু, ইন্ডিয়ান আলু বলে বিক্রি হচ্ছে। মানে ভারতের আলু খাবে, ভারতের পেঁয়াজ খাবে, ভারতের টমেটো খাবে, ভারতের পাঠানো ডিম খাবে, মাছ খাবে, মাংস খাবে, সব তোমরা খাবে, আর ভারতবর্ষকে গালাগালি দেবে। আমরা চলো বাংলাদেশ স্লোগান তুলছি এবং সবাই তুলছি। আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গে নিশ্চয়ই আওয়াজ উঠবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উচিত এই আওয়াজটা তোলা, চলো বাংলাদেশ। এই আওয়াজ তুলুন, এই আওয়াজ তুলুন, সবাই মিলে এই স্লোগানটাকে ভাইরাল করুন, চলো বাংলাদেশ। সবাই মিলে আওয়াজ তুলুন, প্রতিটা গ্রামে প্রতিটা প্রান্তে প্রান্তে আওয়াজ উঠুক, চলো বাংলাদেশ। পাল্টা বাংলাদেশের এই জিহাদি বাচ্চাগুলো এরাও নিশ্চয়ই বলবে চলো ভারতবর্ষ। আমরা এগোবো, তোরা এগো, আমরা সামনে হবেই, চেষ্টা করে দেন। ইউনূস সরকারের পক্ষে এবার হবে সবচেয়ে কঠিন, কারণ এই স্লোগানের পরে এমনি মোহাম্মদ ইউনূস জানে যে তার হাতে কাঁচকলা কিচ্ছু নেই। জিহাদিদের যেভাবে সামনে তোলা হয়েছে, যেভাবে বাংলাদেশে থাকা সন্ত্রাসবাদী যাদেরকে শেখ হাসিনা জেলে রেখেছিল তাদেরকে যেভাবে খুলে দেওয়া হয়েছে, যেভাবে তাদেরকে একদম ইউজ করা হচ্ছে, কতল করো, হিন্দু মারো, ভারতীয়দের উদ্দেশ্যে গালাগালি দাও, যেভাবে বার করা হয়েছে, তাদেরকে আটকানো আর ক্ষমতা এই 84 বছর বয়স্ক লোভী একদম শয়তান নরপিশাচ এই ইউনূসের নেই। আটকানো ক্ষমতা এর নেই, কারণ শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া এই মোহাম্মদ ইউনূস কত বড় ধূর্ত, কত বড় যে চতুর, কত বড় যে শয়তান, এটা আমরা সবাই জানি। কিন্তু তার হাতে যে কিছু করার ক্ষমতা নেই এটা আমরা জানি। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করার জায়গা নেই। আর এই পরিস্থিতি যারা বাংলাদেশে বসে যারা ভাবছেন যে না এই পরিস্থিতি আমরা চাই না, তারা মনে রাখবেন বাংলাদেশে কিন্তু বহু মানুষ আওয়াজ তুলছে। আমি দেখছিলাম বিভিন্ন ইউটিউব চ্যানেলে, দেখছিলাম বিভিন্ন বাংলাদেশের খবরে, দেখছিলাম ইউটিউবাররা করেছে, ব্লগার যারা তারা করেছে, দেখছিলাম বহু মানুষ যারা গরিব মানুষ তারা বলছে শেখ হাসিনা ছিল আমরা খেতে পাচ্ছিলাম, এখন তো খেতে পাওয়ার জায়গা নেই। ঠিক তাই, ভিক্ষের বাটি নিয়ে দাঁড় করিয়ে দেবে। আমেরিকায় থাকা সমস্ত প্রাক্তন জেনারেল ফেনারেল যারা আছে আর কি, যারা বাংলাদেশ থেকে চলে গিয়ে আমেরিকায় থাকছিল, দিব্যি সুখের সংসারে ছিল, তারা এবার বেরিয়েছে বাংলাদেশে, আবার একটু যুদ্ধ ঘোষণা করে দিয়ে আবার পালিয়ে যাবে। আর সাধারণ বাঙালি, বাংলাদেশের যে সমস্ত সাধারণ মানুষ যারা হয়তো ধর্মে মুসলমান কিন্তু জিহাদি নয়, কাঠমোল্লা নয়, তারা না খেতে পেয়ে মরবে। টাকা পয়সা থাকলেও কিছু করতে পারবে না। বাংলাদেশের হিন্দুদের উপর অযাচিত অত্যাচার চলছে। আগে ছিল সরকারি যে সমস্ত চাকরি আছে সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছিল, এখন বেসরকারি চাকরি যারা করছে তাদের সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে, জোর করে সব করা হচ্ছে। আচ্ছা, বাংলাদেশ থেকে যদি সব হিন্দুরা চলে আসে তাহলে কি বাংলাদেশ সেফ হয়ে যাবে? উল্টো। আসলে এদের মাথায় কিছু বুদ্ধি নেই, জেহাদ করে মাথার মধ্যে বাস্তব বুদ্ধি নেই। মাদ্রাসা ছাপ জেহাদি যেগুলো আছে তাদের মাথায় বুদ্ধি নেই যে তারা কি বলছে। ভারতবর্ষের সঙ্গে টক্কর নেওয়া এত সোজা? আসলে মাটিতে বসে বাচ্চা ছেলেরা ইট ছোড়ে ওপর দিকে, ভাবে সূর্যকে মারছি, অ্যাকচুয়ালি সূর্যের গায়ে লাগে না, ইটটা ফিরে আসে। মাথা না সরাতে পারলে সোজা ছুঁড়লে ইটটা মাথায় পড়বে। এদের তাই অবস্থা হয়েছে। তবে আমার বিশ্বাস বাংলাদেশে যে সমস্ত সাধারণ মানুষ আছেন যারা চান না এরকম একটা অরাজক পরিস্থিতি তৈরি হোক, যারা দেখেছেন দিনের পর দিন হিন্দু মুসলিম একসঙ্গে থেকেছেন, যেখানে কোনো অন্যায় হতো না, অত্যাচার হতো না, যেটাও হতো সেটা যারা করতো তাদেরকে শাস্তি দিত শেখ হাসিনা, তারা যে সরকার দেখে এসছেন, তারা যদি চান এখনো তারা পারেন সবকিছু ফেরাতে।
তাদের হাতে সবকিছু আছে। তারা যদি চান ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আবারও ভালো হবে, কারণ তাদের উচিত এবার গণবিদ্রোহ করা। দেখুন, আপনাদের এমনিও মরতে হবে, অমনিও মরতে হবে। বাংলাদেশে থাকা হিন্দুরা যারা বুঝে গেছে আমাদের এখানে লড়ে থাকতে হবে, তারা লড়াই লড়ে নেবে। আমি জানি বাঙালি হিন্দুদের জন্য আমার গর্ব হচ্ছে, কারণ তারা সংখ্যায় কম হলেও লড়াই লড়ছে, মার খাচ্ছে, সেনা মারছে, পুলিশ মারছে, জেহাদি মারছে, কাঠমোল্লার বাচ্চারা মারছে, সবাই মারছে, তা সত্ত্বেও তারা লড়াই লড়ছে। এখন দেখছিলাম এক কাঠমোল্লা আবার বড় বড় ডায়লগ মারছে, মূর্তি ভাঙা আমাদের আছে, মূর্তি ভাঙবো আমরা। ভাঙ না, তোরা তো মূর্তিই ভাঙিস। জিহাদিরা মূর্তি ভাঙে, মোগলরা মূর্তি ভেঙেছিল, আমরা জানি। কিন্তু আমরা বোঝাতে পারি না এই ভারতবর্ষের বুকে বহু মানুষকে যে এটা অরিজিনালি তাদের। যারা জিহাদ মনে করে যে জিহাদ তো তার পবিত্র কর্ম, তারা মূর্তি ভাঙবে। জিহাদ মানেই আভ্যন্তরীণ জিহাদ ফেয়াদ নয়, জিহাদ মানে হচ্ছে অমুসলিমদের বিরুদ্ধে এক যুদ্ধ, যেটা এখন এই কাঠমোল্লাগুলো বলছে। এটা চোখ খুলছে আমাদের ভারতের বহু হিন্দুর, যারা সেকুলারিজমের গর্তে নিজেদেরকে ঢুকিয়ে ফেলেছিল, তারা বুঝছে। লাভ হচ্ছে আমাদের, আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, লাভ হচ্ছে আমাদের। বাংলাদেশের হিন্দুরা যেদিন আওয়াজ তুলবে, যেদিন চাইবে তারা মুক্তিযুদ্ধের মতো অস্ত্র তুলে নিতে, সেদিন অস্ত্রের সঙ্গে সঙ্গে তাদের সাথে ভারতের আমাদের মতো মানুষদের সাথও থাকবে। অনেক হয়ে যাচ্ছে, অত্যাচারিত হতে হতে একটা সময় দাঁড়িয়ে ঘুরে দাঁড়ায় সবাই। মনে রাখবেন, ইসরায়েলের জনসংখ্যা যা, সেই জনসংখ্যাতে তারা কিন্তু লড়াই লড়ে নেয় পাশে থাকা 52টা মুসলিম কান্ট্রির সঙ্গে। তাই বাংলাদেশে থাকা যে ছোট্ট জায়গা, চট্টগ্রাম, খুলনা, এই সমস্ত জায়গায় যারা হিন্দুরা আছেন, তারা যদি ইউনাইটেড হন, 3 কোটি হিন্দু, হাতে যদি অস্ত্র থাকে, বুকে এইরকম দম আছে, তাহলে ওই কটা কাঠমোল্লা, হুজুর খেজুর, এরা উড়ে যাবে। পাশে ভারতবর্ষ থাকবে, আর ভারত থাকবে মানে ইসরায়েলও সাথ দেবে, আমেরিকাও সাথ দেবে, রাশিয়াও সাথ দেবে, সবাই সাথ দেবে। আর চীন এই মুহূর্তে এই বাংলাদেশকে কখনো সাপোর্ট করবে না। আর পাকিস্তান উড়ে এসে জুড়ে বসবে, পাকিস্তান সাপোর্ট করবে, সে দাম পাকিস্তানের নেই। কারণ পাকিস্তানে এখন কোন জায়গায় যাবে, বালুচিস্তানকে রাখতে পারবে কি রাখতে পারবে না, সেই জায়গায় আছে। কাজে কাঠমোল্লারা খুব বিপদেই আছে। বাংলাদেশে কাঠমোল্লাদের জন্য বাংলাদেশ টোটাল বিপন্ন। বাংলাদেশের সাধারণ মানুষ যারা চিকিৎসার জন্য ভারতে আসতো, তারা আজকে ভারতবর্ষে আসতে পারছে না, আর আগামী দিনেও পারবে না, যতদিন এই কাঠমোল্লার বাচ্চাগুলো ক্ষমতায় থাকবে। মাথায় রাখুন। এবার আপনি বলুন তো, আমি যেটা বললাম যে চলো বাংলাদেশ স্লোগানটা ভাইরাল হলে এদের বিপদ আছে কি নেই, বলুন আপনি। ভেবে বলবে না, ভাবার পরে যদি মনে হয় হ্যাঁ আছে, কমেন্ট বক্সে তো লিখবেনই, তার সঙ্গে সঙ্গে 100 জনকে শেয়ারও করবেন, কারণ এটাকে ভাইরাল করা দরকার আছে। চলো বাংলাদেশ, সবাই স্লোগান তুলুন, আর আপনি কমেন্ট বক্সে লিখুন চলো বাংলাদেশ। চলো আসি। রুদ্রবার্তা মানে এরকমই থাকবে, আনকাট কিছু কথা, অবশ্যই পেছনে থাকবে যুক্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। নমস্কার বন্ধুগত, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।